ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্বামী অভয়ানন্দজি অর্থাৎ ভরত মহারাজ তাঁর পুরনো দিনের কথা কিছু স্মৃতিচারণা করেছিলেন, সেই প্রসঙ্গে আমরা আজকে স্মরণ মনন করব এবং আপনাদের আবারও স্বনির্বন্ধ নিবেদন করি যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সন্ন্যাসিনী মায়েদের রামকৃষ্ণ ভাবপ্রবাহের সাথে যুক্ত সন্ন্যাসী মহারাজদের এবং ঝাড়গ্রাম, বেড়ি এবং আরও অন্যান্য কিছু প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে সত্যিই হয়তো দুর্গাপুজোর সেই আলোর রোশনাইতে ছোট ছোট বালক বালিকাদের একটি করে জামা কাপড় বা কাউকে ধুতি, একটু লুঙ্গি, একটু তার সাথে খাবার নিবেদনের একটি উদ্যোগ নেয়ার প্রয়াসে আমরা ব্রতী হয়েছি। ব্যক্তিগতভাবে আমি নিজে এই উদ্যোগটি করি। কোনো প্রতিষ্ঠান নেই, কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি কিচ্ছু নেই, কোনো এইটিজি নেই, কোথাও কোনো রসিদ টসিদ নেই, সবটাই পূর্ণ বিশ্বাসে ভিক্ষা করে আমরা এই উদ্যোগে সামিল হই প্রতি বছর এবং সেটি কিন্তু ভিক্ষা করেই। আপনাদের কাছ থেকে আমরা যতটুকু হার্দিক একেবারে আপনাদের এটি হচ্ছে প্রকৃতপক্ষে আপনারা হৃদয় থেকে এটা প্রত্যেকে সহযোগিতা করেন। তাই যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন 9432202175। আবার রিপিট করছি 9432202175 এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং যেহেতু আমাদের পর্ব এগিয়ে যাচ্ছে, আমি জানি না ভগবানের কী ইচ্ছা, 500তম পর্বের পর হয়তো নিয়ম করে আমরা না পারলেও সৎকথায় প্রতিদিনের মনন হন্ত সপ্তাহে 2 দিন বা 3 দিন সম্প্রচারিত হবে। আপনারা এই অনুষ্ঠানে ঠাকুরমা স্বামীজির কাছে সবাই মিলে একসাথে থাকবেন, এই প্রার্থনাটুকু রইল। এটি সৎকথায় মনন কোনো বক্তৃতার অনুষ্ঠান নয়, কোনো আলোচনা নয়, এটা সত্যিকারের। হয়তো ভৌগোলিকভাবে আমরা প্রত্যেকে দূরে দূরে রয়েছি, কেউ বেহালা, কেউ কলকাতা, কেউ ইউএসএ, কেউ নিউ ইয়র্ক, কেউ বা হাওড়া, কিন্তু আমরা প্রত্যেকে ঠাকুর মায়ের কাছে এক হয়ে আছি এই মননের দ্বারা। সকালবেলায় 7টা থেকে 7:30 আমরা অভয়ানন্দজির কথা স্মরণ করি এবং আমরা প্রত্যেকেই জানি যে এই স্বামী অভয়ানন্দজি ছিলেন বেলুড় মঠের ম্যানেজার মহারাজ এক সময়ের এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের অচি পরিষদ পরিচালন সমিতির সদস্য ছিলেন। তিনি তার খুব স্মৃতিকথায় বলছেন যে ঢাকা থেকে বেলুড় মঠে আসার আগে আমার এক বন্ধু বীরেন্দ্রনাথ বোস একটা চিঠিতে লিখেছিলেন বাড়িতে যে আমি কলকাতা যাচ্ছি। স্বামী ব্রহ্মানন্দ কলকাতাতেই এসেছেন, রয়েছেন বেলুড় মঠে, অতএব আপনি তো বহুদিন থেকে ব্রহ্মানন্দ স্বামীজিকে দেখবেন বলে বলেছিলেন আমাকে, আমি যাচ্ছি, আমি ওর সঙ্গে দেখা করব, আর আপনি যদি আমার কাছে আসেন তাহলে একসঙ্গে ওখানে যাব। সেই চিঠিটি নিয়ে ঢাকায় গিয়েছিলেন ভরত মহারাজ এবং তারপরের দিন তারা কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় যেদিন পৌঁছলেন সেদিন বিকালবেলাতেই বেলুড় মঠে গেলেন। স্টিমার পার হয়ে শালকিয়া হয়ে ভেতর দিয়ে একটা রাস্তা, সেই হাঁটা রাস্তায় তারা গেলেন এবং ব্রহ্মানন্দজি তখন বেলুড় মঠের পূর্ব দিকে যে বারান্দা আছে তার দোতলায় একটা বেতের ইজি চেয়ার তাতে বসে রয়েছেন, গড়গড়াতে তামাক টানছেন। এরা প্রণাম করলেন এবং প্রণাম করার পর সেই বন্ধু, ভরত মহারাজের বন্ধু বীরেন্দ্রনাথ বোস, সেই বীরেন পরিচয় করে দিয়ে বললেন, আমার বন্ধু আপনাকে অনেক দিন যাবৎ দেখবার জন্য খুব ইচ্ছা করছিলেন, আমি আজকে ওকে নিয়ে এসেছি।
ওর কথাবার্তা আছে আপনার সঙ্গে, আপনাকে বলতে চায়। তারপরেই বললেন, উনি তাহলে দিন কয়েক থাকতে পারেন এখানে? মহারাজ আদেশ দিলেন, হ্যাঁ থাকতে পারে। ওই দিন পরিচয় করে দিয়ে তারা কলকাতায় ফিরে গেলেন, অর্থাৎ ওই বীরেনবাবু। কিন্তু ভরত মহারাজ মঠে রয়ে গেলেন। কোথায় মঠে থাকবেন? রাজা মহারাজ একজনকে বললেন, মঠের ভিজিটার্স রুম নিচের যে ঘরটা, সেখানে থাকার জায়গা হলো। তক্তপোষ ছিল একধারে এবং তার উপরই তিনি রইলেন। এবং এই যে মঠে তিনি রইলেন, পরের দিন সকালবেলায় পশ্চিম দিকের যে বারান্দা, নিচেকার বারান্দা, সেখানে বসা হতো। মর্নিং চা সেখানে হতো। একটা লম্বা টেবিল ছিল। কানাই মহারাজ, বড় কানাই মহারাজ, স্বামী নির্ভয়ানন্দ এই চায়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন। তিনি চা তৈরি করে একটা বড় কেটলিতে করে নিয়ে আসতেন। আর সবাই দেখতো, স্বামী তুরিয়ানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী সুবোধানন্দ, এরা সব এই নিচেকার যে বড় বেঞ্চটা তাতে বসেছেন। আর তার এক পাশে এসে বসছেন রাজা মহারাজ। বসার পরেই ওভাল আকৃতির চাইনিজ সাদা পটগুলো, যাতে সেরকম মেটালের একটা প্লেটেতে কতগুলো কমলালেবুর কোয়া ছাড়ানো, বেশ পরিষ্কার করে, আর ভালো সন্দেশ নিয়ে এসে রাখা হলো। তারপর মহারাজ আদেশ করলেন যে ওই 2 কোয়া করে কমলালেবু আর একটা করে সন্দেশ আমাদের হাতে দিতে। ভরত মহারাজ সেটা খেলেন, অন্যদেরও দেওয়া হলো। তারপর কাপে চা দেওয়া হলো। জিজ্ঞেস করলেন নির্ভয়ানন্দজি, টি? উনি মজা করে বলতেন। ভরত মহারাজ কিছু বলছেন না। তখন ওই রাজা মহারাজ তার দিকে তাকিয়ে নির্ভয়ানন্দজিকে বললেন, ওকে চা দিও না। এবং ভরত মহারাজকে বললেন, তুই কখনো চা খাসনি, চাটা তোর এগ্রি করবে না। ভরত মহারাজ আগে চা খেতেন না, আর কখনো খাবার মতন করেও খাননি। ভক্তের বাড়িতে গেলে টাচ করে রেখে দিতেন। রাজা মহারাজ কিন্তু সেটি বলছেন। এবং তারপর নানান রকম গল্পগুজব হচ্ছে। এবং খানিকক্ষণ বাদেই রাজা মহারাজ বলে দিলেন, প্রেমানন্দ স্বামী এখানকার কাজকর্ম সব দেখছেন, কে কোথায় কাজ করবে, কি কাজ করবে, এই সব। আর তারপরে বাবুরাম মহারাজকে ডেকে বলছেন, বাবুরাম দা, এই ছেলেটি অর্থাৎ ভরত মহারাজ কয়েকদিন থাকবে মঠে, আর ঠাকুরের কাজ কিছু করবে। এখানে কিছু কাজ না করে তো ঠাকুরের স্থানেতে থাকাটা উচিত নয়, অন্ন গ্রহণ করা উচিতই নয়। কিছু কাজকর্ম করে তবে খেতে হয়। ওই দেখুন, এই যে সেবা ভাবনায় আমরা বারবার বলি ঠাকুরের প্রসাদ, সেটাও কিছু কাজকর্ম করে বলছে। এবং এই আইডিয়াটা দিয়েই রাজা মহারাজ বললেন, ঠাকুরের অন্ন কাজকর্ম করে খেতে হয়, বিনা কাজেতে খেতে নেই। তুই বাবুরাম মহারাজের কাছে এই সকালবেলায় এসে জিজ্ঞাসা করবি কি করতে হবে না হবে, উনি যেরকম বলবেন সেই রকম করবি। আর মাঝে মাঝে তুই আমার সঙ্গেও একটু বেড়াতে যাবি। অর্থাৎ রাজা মহারাজ যেন ডাইরেক্টিভস দিয়ে দিচ্ছেন কি করতে হবে। এবং রাজা মহারাজ বেড়াতেন পুরনো মঠ বাড়ি থেকে স্বামীজির মন্দির পর্যন্ত। এবং অধিকাংশ সময় তিনি বলতেন, চলো হে একটু। আর ভরত মহারাজ লাঠি বা ছাতা নিয়ে ওর সঙ্গে যেতেন। এবং সেই সময় তিনি অনেক প্রশ্ন করতেন, আর ভরত মহারাজও প্রশ্ন করতেন সাধু জীবন সম্পর্কে। এবং ভরত মহারাজের যে বড় প্রশ্নটা ছিল যে তিনি এসেছেন ঢাকা থেকে, এবং তখন ছেলে মানুষ, সেখান থেকেই তিনি অনুশীলন সমিতির সেই গ্রুপ, তাদের আড্ডা ছিল ঢাকায়, বাড়ি ঘরদোর ছেড়ে তারা এখানে থাকতো। তাদের সঙ্গেই ভরত মহারাজরাও ছিলেন, এই পুলিনবাবুরাও ছিলেন। তো বারবার এই জিজ্ঞাসা করতেন নানান রকম। কারণ এই বীরেনবাবুর দাদা ছিলেন সম্বুদ্ধানন্দজি। তো মহারাজ সবটা শুনলেন টুনলেন। তারপর বললেন, এই যে বিপ্লব, অর্থাৎ তারা তো বিপ্লব করতেন অনুশীলন সমিতি, সব শুনে বললেন রাজা মহারাজ, আমরা এইগুলোকে কিন্তু সাপোর্ট করি না, আর এইটা পথ নয়, স্বামীজির পথ নয়। স্বামীজি যেটা বলেছেন সেই পথেই চলতে হবে আমাদের। সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা আসে তারা ব্রহ্মচারী হয়ে থাকবে, তারপর পড়াশোনাও করবে। আমাদের ঠাকুরের বই আছে, স্বামীজির বইটই আছে, এগুলো পড়বে। তারপর থেকে একটা আইডিয়া আসবে, দেশ মানে কি সেটাও জানতে হবে। দেশ মানে কি আমরা সেটাও বুঝতে পারি না। স্বামীজির বইগুলো যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে ধীরে ধীরে আইডিয়া ক্লিয়ার হবে। রাজা মহারাজ আরও বলছেন
আর ওই রাস্তা আমাদের নয়। অন্যায়ের ভেতর দিয়ে কোনো সৎ উদ্দেশ্য পূরিত হয় না। একটা অন্যায় কাজ করে আমি সৎ উদ্দেশ্য পালন করব, এটা হয় না। কাজেই আমার মত, বাবা আমি তোমাকে বলছি ওই সব সঙ্গ তুমি ছাড়ো। অর্থাৎ রাজা মহারাজ পরিষ্কার বলে দিলেন। এবং এই বেলুড় মঠে তার থাকা হচ্ছে ভরত মহারাজের, এবং মহারাজের সান্নিধ্য তিনি লাভ করছেন। তো বন্ধু বীরেন ভরত মহারাজকে 7 দিন থাকার কথা বলে গেছেন, পরে এসে নিয়ে যাবেন, কিন্তু উনি আর এলেন না। বন্ধুর কাছ থেকে একটা চিঠি এলো যে আমি কাজের জন্য বর্ধমান চলে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসে আমাকে তাড়াতাড়ি ঢাকায় ফিরে যেতে হলো, কাজেই আপনার সঙ্গে দেখা করে আপনাকে সঙ্গে নিয়ে আসাটা হলো না। এতে আপনি কিছু মনে করবেন না, আপনি সময় মতন ঢাকায় চলে আসবেন। চিঠিটা যখন রাজা মহারাজকে দেখানো হলো, ভরত মহারাজ দেখালেন, তখন রাজা মহারাজ বললেন তাই তো, চলে গেছেন তাহলে। এবং তারপরে ভরত মহারাজের দিকে তাকিয়ে রাজা মহারাজ বললেন, তা চলে গেছে তোমার এক বন্ধু, আমাদের এখানে তো অনেক বন্ধু আছে। এবং তারপর সময় সময়ই বলতেন, বীরেনই বন্ধু, আমরা কি বন্ধু হতে পারি না? কিছুদিন বাদে যখন ভরত মহারাজ রাজা মহারাজকে বললেন যে মহারাজ আমি বাড়ি চলে যাব, ঢাকায় ফিরে যাওয়ার জন্য খুব ইচ্ছা করছে, তখন রাজা মহারাজ বললেন, হ্যাঁ সে তো যাবেই, তোমায় তো আর আমরা ধরে রাখতে পারবো না, কিন্তু বাপু তুমি আর ওই সঙ্গেতে থেকো না, এটা আমি বলছি। তখন ভরত মহারাজ বলছেন, মহারাজ আপনি যেটা বলছেন সেই রাস্তা ধরেই চলব। তাহলে তুমি যেতে চাচ্ছ কেন? আর একটা মাস থাকো না, এরম করে রাজা মহারাজ বললেন। এবং তারপরে বললেন যে স্বামীজির জন্মদিন আসছে, তখনই মা ঠাকুরানীর জন্মদিন, এখনকার মতো এরকম করে পালন করা হতো না। 1 মাস পরে স্বামীজির তিথি পুজো। ভরত মহারাজের মনটা খুব ফিরে আসার জন্য চঞ্চল। বেড়াতে যখন যেতেন তখন কোনো দিন মহারাজকে তিনি বলতেন ফিরে যাওয়ার জন্য খুব ইচ্ছা করছে। আপনি বলছেন স্বামীজির উৎসবটা দেখতে, আমি চেষ্টা করছি থাকবার। তখন রাজা মহারাজ বলছেন, না হে না, দেখে যাবে, দেখবে কত সুন্দর লাগে তোমার, আর তুমিও কাজ করবে অনেক। এতে তো লোকের দরকার, অনেক স্বেচ্ছাসেবক আসছে। উনি গল্প শুনিয়ে বলছেন কি হয়, ছবিটা তুলে ধরছেন। আর সত্যিই কত লোক হতো, বাস টাস ছিল না, স্টিমারে করে লোক আসতো। এই এবং বলছেন যে খুব বড় বড় গাইয়ে আসতো, তখনকার দিনের মঠে উচ্চাঙ্গের গান আসতো, এবং আকর্ষণটা মহারাজের ছিল, তিনি কোনো জায়গায় বসলেই সেটা জমে যেত। আর চারিদিকে ওই সে বড় বড় গাইয়েরা ওই দিনটার জন্য অপেক্ষা করতেন। খবর পেলেই উৎসবের আগের দিন সন্ধ্যাবেলা থেকে আসতেন, রাত্রে লুচি আলুর দম এসব খাওয়ানো হতো স্বেচ্ছাসেবক ভক্তদের, এবং সেটার নাম হয়েছিল ডগলার্স। কারণ স্বামীজি রাজা মহারাজকে বলেছিলেন আজ রাত্রিতে ডগলার্স হবে। ডগলার্স কি না, পুরি আর আলুর দম এইসব। রোজ তো ভাত রুটি হয়, ওই দিন ওটা হতো, এবং ঘিটি সস্তা ছিল, সেজন্য ডগলার্স খাওয়াটাই বেশি হতো। ভরত মহারাজ দেখলেন সত্যিই স্বামীজির তিথি পুজোর আগের দিন সন্ধ্যেবেলা থেকে লোক আসছে, গাইয়েদের সঙ্গে মৃদঙ্গ টিদঙ্গ সব আসছে। নিচের ঘরটা গানের আসর, মহারাজ সেখানে বসতেন, তিনি গান বুঝতেন, এবং স্বেচ্ছাসেবকরা সব কোটনা মানে তরকারি কোটনো কুটছে এইসব। তো ধ্রুপদ উচ্চাঙ্গের গান হচ্ছে, খোল করতাল দিয়ে হরিনাম হচ্ছে, এইসব খুব এনজয় করছেন ভরত মহারাজ, কাজকর্ম করছেন। আর মাঝে মাঝে রাজা মহারাজের সাথে দেখা হলেই মহারাজ জিজ্ঞেস করছেন, কিরে কিরম লাগছে, শুনলি কাল রাত্রে কি গান হয়েছিল? ভরত মহারাজ বলছেন, হ্যাঁ মহারাজ খুব ভালো লেগেছে। হ্যাঁ চলে যদি যেতিস, পেতিস নাকি? এই সুযোগটা কি তুই পেতিস? এটা আমার ইচ্ছে যে তুই দেখ। এটা সব কাজকর্ম করলেন, দেখলেন ভরত মহারাজ। কিছুদিন পরে আবার মহারাজকে বললেন, সব তো হয়ে গেল, এবারে? মহারাজ বললেন, না রে, কি দেখলি? ঠাকুরের উৎসব আসছে, দেখবি একেবারে সব বড় বড় জাহাজ। তখনকার দিনে সেই বড় বড় স্টিমার আসতো, দোতলা, স্বামীজির মন্দিরের ওখানে একদম 2 ঘাট তৈরি হতো। ঠাকুরের উৎসব দেখার জন্য তার মনের পরিবর্তন হলো, অর্থাৎ মন থেকে পরিবর্তন আসছে। তিনি রোজ যেন একটা নতুন রাজ্যের খবর পাচ্ছেন। এবং যেহেতু ভরত মহারাজকে বাবুরাম মহারাজের সঙ্গে থাকতে হতো, সন্ধেবেলায় বাবুরাম মহারাজ আরতি করতেন, যিনি খুব অ্যাক্টিভ মানুষ ছিলেন।
সেই সকাল থেকে ঠাকুরকে তোলা, তারপর যাবতীয় কাজ তিনি দেখতেন এবং গরুর ঘরে প্রথম যেতেন, তারপর দুধ ধুয়ে এদিকে আসতেন, গরুগুলো পরিষ্কার আছে কিনা দেখতেন, সেগুলো না থাকলে ধুয়ে পরিষ্কার করাতেন, তারপর কুটনো কুটতে বসতেন। এই সমস্ত তরকারি কোটাতেও যেন একটা বড় ডিপ্লোমা পাওয়ার ব্যাপার। আলুর খোসা ছাড়ানো, বাবুরাম মহারাজ ভরত মহারাজকে আলুর খোসা ছাড়াতে দিয়েছেন, তা ভরত মহারাজ ছাড়াচ্ছেন। বাবুরাম মহারাজ দেখে বললেন, কী রে, এই যে একেবারে আলুর অর্ধেকটাই বাদ দিয়ে দিলে, খোসার সঙ্গে তো অনেকটাই চলে যাচ্ছে। তারপর নিজে করে দেখালেন। তখন ভরত মহারাজ বলছেন, মহারাজ আমার তো অভ্যাস নেই। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সেই অভ্যাসটা হলো বারবার। এবং তরকারিগুলো কাঠের বারকোষের ওপর সুন্দর করে সাজানো, তরকারির কোনটা দিয়ে চচ্চড়ি হবে, কোনটা দিয়ে শুক্তো হবে, কোনটা দিয়ে ঝোল হবে, সব বাবুরাম মহারাজ বারবার বলতেন, না না, এত যাবে না, এত আলু যাবে না, এতে বিস্বাদ হবে। অর্থাৎ সবটা প্রপোর্শনেট করে দিচ্ছেন। ঠাকুরের যে ভোগ রান্না, সেটাও নিষ্ঠার সাথে একেবারে সেই স্পিরিট নিয়ে ঠাকুরের ভোগে যাবে, এতেই কত স্মরণ মনন হয় এইটি। এবং মহাপুরুষ মহারাজ সেখানে এসে বসতেন, যেখানে ভোগ রান্না আলু কোটা টোটা হচ্ছে। কোনো দিন বলতেন মহাপুরুষ মহারাজ, দাও হয়ে আমাকে একটা বুটি দাও। একেবারে এই যে ভাবের সঙ্গে একটা করা, এই ভাবের সঙ্গে করাটা তারা খুব জানতেন। ভরত মহারাজ এই পুরনো দিনের স্মৃতিকথাতে বারবার বলছেন যে এই যে ভক্তরা আসে, তোরা ভক্তদের একটু যত্ন করবি। যত্ন নেওয়া মানে একটু শ্রদ্ধার সাথে দেখা। একদিন খাওয়ার পরে শ্রাবণ মাস, 10-12 জন মহিলা, বেলুরের দিকে একটা গ্রাম আছে, সেখান থেকে এসছেন। তখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবুরাম মহারাজ বাইরে কারোর সাথে কথা বলছিলেন, সেই সময় ওরা এসে গেছে। কিন্তু বাবুরাম মহারাজের স্বভাবই ছিল যে ওই সময় কেউ এলেই তাদের জিজ্ঞেস করতেন, আহার আদি হয়েছে। এবং তখন মঠের উত্তর দিকে ভিজিটার্স রুম, সেখানে দক্ষিণের ঘরে জ্ঞান মহারাজ থাকতেন। এবং সেই বাবুরাম মহারাজ ডাকতেন, বলতেন, দেখো বাবা, তোদের ঘুম ভাঙালাম, বড় মুশকিলে পেরেছি। 10-12 জন আন্দাজ মহিলা এসছে, তা না খেয়ে এসছে। ঠাকুরের জায়গাতে না খেয়ে যাবে এই সময়তে, একটু রান্না করে দিতে পারিস? খিচুড়ি করে দিলেই তো হয়। বাইরে একটা উনুন কাঠের, সেটাকে জ্বালিয়ে ওই ডাকলেন, ভরত মহারাজকেও ডাকলেন, ডেকে বললেন, তোরা লেগে যা, মুগের ডাল আর চাল দিয়ে খিচুড়ি কর, ঘি দিস একটু বেশি করে। ঘি দিলে খিচুড়ি বেশ টেস্টফুল হয়, আর দেখবি প্রিপারেশনটা যেন সব ঠিক ঠিক হয়। অর্থাৎ সারাদিন এই বিশ্রাম করছেন না এই। এবং এই যে সেবাটা প্রচণ্ড, খিচুড়ি রান্না করতে বেশি সময় লাগে না। উনি একটা ইলিশ মাছ হাতে নিয়ে এলেন এবং ইলিশ মাছ সুন্দর করে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে দিতে বললেন, অর্থাৎ খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা। তারপর ভাঁড়ার থেকে আচার বার করলেন, বললেন, এই নিয়ে আচার, এটা দেখবি যে ওরা খুব তুষ্ট করে খাবে। এইভাবে যত্ন করে খাওয়ালেন, কোনো বিশ্রাম নেই। এবং যারাই তার কাছে যেতেন তাদের সাথে তিনি ঠাকুরের কথা, স্বামীজির কথা বলতেন, অন্য কোনো কথা বলতেনই না। এই ঠাকুরের ভাবে তাদের ভাবিত করা, এইটি ভরত মহারাজ বারবার বলছেন যে এই পুরনো দিনের সাধু সঙ্গ, অর্থাৎ এই আজকের মননের মূলটি কি? ঠাকুরের বাণীর অনন্যতা এখানেই যে সেটা কর্মে প্রকাশিত। আমাদের কাজ বলে দেবে যে আমরা ঠাকুরের ভাবধারায় ভাবিত। এটা অধ্যয়নের বস্তু নয়, এটাকে উপলব্ধি করতে হবে এবং জীবনে রূপায়িত করতে হবে। ঠাকুরের চরণে আমরা সেই জন্যেই এই প্রার্থনাটুকু নিবেদন করলাম। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম